প্রিয় ছাত্রছাত্রী, আজ সমাসের তিনটে ভাগ নিয়ে আমরা আলোচনা করব। দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস আর নিত্য সমাস। সমাসের তিনটে ছোট ছোট অংশ। আশা করছি তোমরা ভালোভাবেই বিষয়টা নেবে। প্রথমে দেখো, আমরা দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব। দ্বিগু সমাস নিয়ে আলোচনা করবার পূর্বে আমি কয়েকটা উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, যদি লিখি সপ্তাহ এবং এই সপ্তাহ পদটি যদি আমরা ব্যাসবাক্য করি, তাহলে ব্যাসবাক্যে কি পাবো না, সপ্ত অহের সমাহার। সপ্ত অহের সমাহার। সপ্ত মানে 7, অহ মানে দিন, আর সমাহার হচ্ছে একটা সমষ্টি, 7 দিনের সমষ্টি। আবার দেখো, যদি আমরা লিখি শতাব্দী, তাহলে শতাব্দী শব্দের ব্যাসবাক্য করলে কি পাবো না, শত অব্দের সমাহার। একটা জিনিস দেখো, তাহলে এই যে দ্বিগু সমাস আমরা আলোচনা করছি, এই দ্বিগু সমাসের ব্যাসবাক্যের প্রথমের যে পদটি আমরা পাচ্ছি, এই প্রথমের পদটি কিন্তু সংখ্যাবাচক বিশেষণ, দ্বিতীয় পদটি বিশেষ্য পদ, এবং তারপরে সমাহার বা সমষ্টি অবশ্যই থাকবে। তাহলে প্রথম পদ সংখ্যাবাচক বিশেষণ, দ্বিতীয় পদ বিশেষ্য, আর সমাহার বা সমষ্টিকে বোঝানো হবে। দ্বিগু সমাসে অর্থ প্রাধান্য কিন্তু পরপদের এবং সমষ্টির প্রাধান্য সবসময় থাকবে। এই যে দ্বিগু শব্দটা, এই দ্বিগু শব্দটাকে যদি আমরা ব্যাসবাক্য করি, তাহলে কি পাবো না, দ্বিগু শব্দের ব্যাসবাক্যে পাবো দ্বি। দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই। গু, এটা হচ্ছে গো শব্দের বিকৃত রূপ। গো শব্দের বিকৃত রূপ। গো শব্দের বিকৃত রূপ। তাহলে দ্বিগু এর বা গো এর সমাহারে বা মূল্যে কৃত। তা দেখো, এই যে দ্বিগু শব্দটা, দ্বিগু শব্দটাও কিন্তু দ্বিগু সমাসেরই একটি উদাহরণ। সেই দ্বিগু সমাসের তাহলে সংজ্ঞাটা যদি আমরা তৈরি করি, তাহলে সংজ্ঞা তৈরি করতে গেলে কি পাবো না, যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য, সমাহার বা সমষ্টির ভাব বোঝাবে এবং অর্থ প্রাধান্য পরপদের থাকবে, তখন তাকে আমরা বলবো দ্বিগু সমাস। মনে রাখবে, এর আগের ক্লাসটাতেই ঠিক আমি বলেছিলাম যে সংখ্যাপূর্বক বহুব্রীহি, সেখানে সংখ্যাটা থাকে কিন্তু সংখ্যার গুরুত্ব খুব বেশি থাকে না। এই যে দ্বিগু সমাস, এই দ্বিগু সমাসের সংখ্যা যেমন থাকে, তার সমষ্টির গুরুত্ব কিন্তু সর্বাধিক। এটা কিন্তু মনে রাখা দরকার। আর বহুব্রীহি সমাসে কি হয়েছিল না, বহুব্রীহি সমাসের অর্থ প্রাধান্য পেয়েছিল অন্য কোনো পদের। দ্বিগু সমাসে কি, অন্য কোনো পদ না, দ্বিগু সমাসে কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাবে। এই পার্থক্যটা আসে যে সংখ্যাপূর্বক বহুব্রীহির সঙ্গে দ্বিগু সমাসের পার্থক্য কোথায়, তখন সেখানে শুধুমাত্র সংখ্যাপূর্বক বহুব্রীহিতে সংখ্যাটি থাকে, অর্থ প্রাধান্য হয় তৃতীয় কোনো পদের। দ্বিগু সমাসে কিন্তু সংখ্যার অর্থ প্রাধান্য এবং অবশ্যই সমাহার সমষ্টি অর্থ প্রাধান্য পরপদের। তাহলে দেখো, এই দ্বিগু সমাসের আমরা দুটো ভাগ করতে পারি। এক হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু, দুই হচ্ছে বলো, 1 নম্বরে তদ্ধিতার্থক দ্বিগু আর 2 নম্বরে সমাহার দ্বিগু। এই দ্বিগু সমাসের ভাগগুলো আমরা এবারে আলোচনা করে নিই। 1 নম্বর ভাগ দেখো, তদ্ধিতার্থক দ্বিগু। তদ্ধিতার্থক দ্বিগু মানে কি, আমরা প্রত্যয় শিখেছি যে তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন যে শব্দগুলো, বা যেটাকে আমরা শব্দ প্রত্যয় বলি, সেই শব্দ প্রত্যয়ের ফলে যে শব্দগুলো তৈরি হয়, সেই শব্দগুলোই কিন্তু তদ্ধিতার্থক শব্দ। এখানে দেখো, তদ্ধিতার্থক দ্বিগু মানে তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন শব্দগুলো দিয়ে যে দ্বিগু সমাস গঠিত হয়। এইখানে একটা কথা মনে রেখো
দ্বিগু সমাসের মূল যে কাঠামো, সেই মূল কাঠামোর সঙ্গে এখানে একটুকু ফারাক আছে। অন্যান্য দ্বিগু সমাসগুলোতে যেমন সমাহার বা সমষ্টিকে প্রাধান্য দেওয়া হয়, এখানে কিন্তু সেই অর্থে সমাহার বা সমষ্টিকে বোঝায় না। যেমন দেখো উদাহরণ লিখেছি এক কড়ি, এক কড়ি মূল্যে কৃত কোনো ব্যক্তি বা কোনো বস্তু। দু কড়ি, তিন কড়ি, একই রকম ব্যাসবাক্য হবে, দু কড়ি মূল্যে কৃত বা তিন কড়ি মূল্যে কৃত। তবে আধুনিক বাংলাতে এই শব্দগুলির প্রয়োগ প্রায় নেই বললেই চলে। 2 নম্বরে সমাহার দ্বিগু। সমাহার দ্বিগু মানে কি? হ্যাঁ, বুঝতে পারছো তোমরা যে সমাহার মানে সমষ্টি। দেখো 7 সমুদ্র, 7 সমুদ্রের সমাহার। পঞ্চবটি, পঞ্চবটের সমাহার। ত্রিভুবন, 3 ত্রি ব্র্যাকেটে 3 ভুবনের সমাহার। এইভাবে লিখলে ভালো হয়। প্রথমে লিখবে ত্রি ব্র্যাকেটে 3, তারপরে ভুবনের সমাহার। সপ্তাহ, আগে বলেছি সপ্তাহের সমাহার। নবরত্ন, নবরত্নের সমাহার। আর একটা বলে দিই, এইটা দেখবে প্রায় ঠকানোর জন্য দেয় তোমাদেরকে সেতার। এই যে সেতার, এই পদটির ব্যাসবাক্য করলে কি হবে না, সেতার এই পদটির ব্যাসবাক্য করলে হবে সে ব্র্যাকেটে 3 তারের সমাহার। এটাও কিন্তু সমাহার দ্বিগুর একটি উদাহরণ। এটা কিন্তু তোমরা মনে রেখো। দ্বিগু সমাসে কি শিখলাম না, যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ, পরপদ বিশেষ্য এবং সমাহার বা সমষ্টি বোঝাবে, অর্থ প্রাধান্য হবে পরপদের, তাকে আমরা বলবো দ্বিগু সমাস। তোমরা অভ্যেস করো, তদ্ধিতার্থক দ্বিগুর উদাহরণ দু একটি মনে রেখো, মাধ্যমিক পরীক্ষায় এলেও আসতে পারে। এরপরে আমাদের ভাগ অব্যয়ীভাব সমাস। দেখো অব্যয়ীভাব সমাস, অব্যয় কিন্তু আমরা চিনি। অব্যয় কোনগুলো না, যে শব্দ মানে এক বা একাধিক শব্দ যখন তৈরি হয় কিভাবে, এক বা একাধিক বর্ণ কিভাবে বসে না, অর্থহীন ভাবে বসে বা অর্থপূর্ণ ভাবেও থাকতে পারে। সেই শব্দগুলো কোনো ব্যয় নেই, সেই শব্দগুলোর কোনো ব্যয় নেই। কোথায় ব্যয় নেই না, ক্রিয়ার কাল ভেদে, লিঙ্গ ভেদে, বচন ভেদে, পুরুষ ভেদে যাদের কোনো ব্যয় হয় না, সেইগুলোকেই অব্যয় পদ বলা হয়। এখন দেখো এখানে অব্যয়ীভাব সমাস, এই অব্যয়ীভাব সমাস কোনটা না, যে সমাসের পূর্ব পদে থাকা অনব্যয় পদটি, মানে পূর্ব পদে অব্যয় নেই কিন্তু সমাসবদ্ধ হয়ে যাবার পর অব্যয়ের রূপ ধারণ করে। যেমন দেখো আ জন্ম, ব্যাসবাক্য করলে পাবো জন্ম হতে। এই যে জন্ম হতে, এখানে কিন্তু পূর্বপদ, এটা কিন্তু অব্যয় পদ নয়, অনব্যয় পদ। এই যে আ শব্দটি চলে এলো, এটা কিন্তু অব্যয় পদ হয়ে গেল। উপকূল, উপকূল কিন্তু কুলের সমীপে, কুলের সমীপে বা কুলের নিকটে। এই যে কুলের সমীপে বা নিকটে বলছি, অনব্যয় পদ কিন্তু ব্যাসবাক্য হয়ে যাওয়ার পর যখন সমাসবদ্ধ গঠিত হচ্ছে, উপশব্দ সামনে চলে এসে অব্যয়ের রূপ ধারণ করছে। প্রতিচ্ছবি, সেখানেও কিন্তু একই রকম ভাবে অব্যয় পদ সামনে চলে আসছে। তাহলে অব্যয়ীভাব সমাসে কি বুঝতে হচ্ছে আমাদেরকে না, পূর্ব পদে থাকা অনব্যয় যে পদটি, সেই অনব্যয় পদটি সমাসবদ্ধ হয়ে যাওয়ার পর অব্যয়ের রূপ ধারণ করে, অর্থ প্রাধান্য। এই সমাসে কিন্তু একটু আলাদা। অব্যয়ীভাব সমাসে অর্থ প্রাধান্য পূর্ব পদে, এটা কিন্তু মনে রাখতে হবে। অব্যয়ীভাব সমাসে অর্থ প্রাধান্য পূর্ব পদের অর্থ প্রাধান্য হয়ে থাকে। মনে রেখো, পূর্ব পদের অর্থ প্রাধান্য কিন্তু আমরা পেলাম, পূর্ব পদের অর্থ প্রাধান্য হয় অব্যয়ীভাব সমাসে। এখন কোন কোন অর্থে অব্যয়ীভাব সমাস হয় সেই ভাগগুলো আমরা দেখে নিই একবার। দেখো কোন কোন অর্থে অব্যয়ীভাব সমাস হয়। 1 নম্বর দেখো সামীপ্য বা নিকট অর্থে বা নৈকট্য অর্থে। উপকূল, কুলের সমীপে বা কুলের নিকটে উপকূল। উপনগরী, নগরীর সমীপে উপনগরী। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে বা কণ্ঠের নিকটে উপকণ্ঠ। 2 নম্বর দেখো অভাব অর্থে অব্যয়ীভাব সমাস। হা ভাতে, ভাতের অভাব। হা ঘরে, ঘরের অভাব। দুর্ভিক্ষ মানে ভিক্ষারও অভাব যখন হয় তখন থেকে দুর্ভিক্ষ বলে। দেখো এখানে অভাব অর্থে কি কি পেলাম না, হা ভাতে, হা ঘরে, দুর্ভিক্ষ।
সীমা বা ব্যাপ্তি অর্থে, অনেকটা দূর বা অনেকটা জায়গা জুড়ে থাকে সেই অর্থে। জন্ম মানে জন্ম থেকে, বাল্য বাল্য থেকে, আর আদ্যন্ত আদি থেকে অন্ত পর্যন্ত, এটা সীমা বা ব্যাপ্তি অর্থে। তারপর দেখো যোগ্যতা অর্থে, অনুরূপ রূপের যোগ্য, অনুকূল কুলের যোগ্য, অনুধ্যান ধ্যানের যোগ্য, সবগুলোতেই দেখো পূর্বপদে কিন্তু অনব্যয় পদ থাকছে, সমাসবদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু অব্যয় চলে আসছে। সাদৃশ্য অর্থে, সাদৃশ্য বা মিল, প্রতিচ্ছবি ছবির সদৃশ্য, প্রতিধ্বনি ধ্বনির সদৃশ্য, উপগ্রহ উপগ্রহ গ্রহের সদৃশ্য। তবে উপগ্রহটাকে অনেক জায়গায় ক্ষুদ্রতা অর্থেও ব্যবহার করা হয়, যেমন ক্ষুদ্র গ্রহ উপগ্রহ। বিপসা, বিপসা আমরা জানি কারক শিখতে গিয়ে বিপসা শিখেছি, মানে একই পদে দুবার ব্যবহার। প্রতিক্ষণ, ক্ষণ ক্ষণ প্রতিক্ষণ, প্রতি মাস 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 প্রতি মাস, হর রোজ 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 হর রোজ। দেখো রোজ রোজ, মাস মাস, ক্ষণ ক্ষণ, এই যখনই দুটো শব্দ পরপর ব্যবহার করা হয় তখন তাকে বলে বিপসা। ক্ষুদ্রতা অর্থে উপবন ক্ষুদ্রবন, প্রশাখা ক্ষুদ্র শাখা, প্রত্যঙ্গ ক্ষুদ্র অঙ্গকে বলে প্রত্যঙ্গ। বৈপরীত্য অর্থে বা বিপরীত অর্থে, প্রতিফল মানে ফলের বিপরীত, প্রতিদান দানের বিপরীত, প্রতিকূল কুলের বিপরীত। পশ্চাৎ অর্থে পিছনে, কি অনুরাগ রাগের পশ্চাৎ, অনুগমন গমনের পশ্চাৎ, অনুপদ পদের পশ্চাৎ। আর অনতিক্রম, যাকে অতিক্রম করা যাবে না, সেই অর্থে কি কি অব্যয়ীভাব আছে দেখো না, যথাসাধ্য সাধ্যকে অতিক্রম না করে, যথাশক্তি শক্তিকে অতিক্রম না করে, যথারীতি রীতিকে অতিক্রম না করে। এই যে কতগুলো লিখলাম 10-11টা ভাগ, এই সমস্ত অর্থে কিন্তু অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। তাহলে অব্যয়ীভাব সমাসে আমরা কি শিখলাম না, পূর্বপদে অনব্যয় পদ, তারপর কি হয়ে যায় যে সমাসবদ্ধ হয়ে যাওয়ার পর সে অনব্যয় পদটা কি হয়ে যায়, অব্যয় পদের রূপ ধারণ করে। অর্থপ্রাধান্য লিখেছিলাম, অর্থপ্রাধান্য কোন পদের অব্যয়ীভাব সমাসে, অর্থপ্রাধান্য অবশ্যই পূর্ব পদের হয়, তখন তাকে আমরা অব্যয়ীভাব সমাস বলি। এরপরে দেখে নিই আমরা, চলো নিত্য সমাস। দেখো নিত্য সমাস, নিত্য সমাস কি না, নিত্য সমাসের মজা হচ্ছে পূর্বপদ পরপদ দিয়ে তুমি ব্যাসবাক্য করতে পারবে না। ব্যাসবাক্য করতে গেলে তোমাকে অন্য কোনো পদের সাহায্য নিতে হবে। আমি একটা কঠিন শব্দ লিখে রেখেছি, বজ্র সন্নিভ, প্রায় ভোগাবে তোমাদেরকে। এই যে বজ্র সন্নিভ ব্যাসবাক্য করতে গেলে আমরা ব্যাসবাক্য কি পাবো দেখো, বজ্রের তুল্য। এই যে ব্যাসবাক্য করছি বজ্রের তুল্য, মনে রেখো এখানে কিন্তু সমাসবদ্ধ পদে শব্দগুলি নেই, মাত্র একটি শব্দ আছে, গ্রামান্তর অন্য গ্রাম। দেখো যখনই আমি ব্যাসবাক্য করছি, ব্যাসবাক্য করতে গিয়ে সমাসবদ্ধ পদ থেকে কিন্তু আমাকে বেরিয়ে যেতে হচ্ছে, বাইরে থেকে কোনো পদকে ধার করে আনতে হচ্ছে। তা নিত্য সমাসে কি না, যে সমাসের ব্যাসবাক্য করতে গেলে বাইরের কোনো পদের সাহায্য নিতে হয় তখন তাকে বলছি আমরা নিত্য সমাস। জল মাত্র, কেবল জল, কেবল জল, জল মাত্র। তাহলে এইভাবে কি করতে চাইছি আমরা, যে নিত্য সমাস মানে যে সমাসের ব্যাসবাক্য করা যায় না বা ব্যাসবাক্য করতে গেলে অন্য কোনো পদের সাহায্য নিতে হয়, বাইরে থেকে কোনো পদকে আগমন ঘটাতে হয়, কোনো পদের আগমন ঘটাতে হয়, তখন তাকে আমরা নিত্য সমাস বলছি। এই নিত্য সমাসেরও কিন্তু দুটো ভাগ আছে, সেই দুটো ভাগকে আমরা একটু দেখে নিই চলো। নিত্য সমাসের ভাগগুলো দেখো, যদিও খুব গুরুত্বপূর্ণ নয় তবুও মনে রাখাটা ভালো, যারা জিজ্ঞাসু অনুসন্ধানী তাদের পক্ষে জেনে রাখাটা ভালো। নিত্য সমাসে দুটো ভাগ করেছি, একটা অবিগ্রহ নিত্য সমাস, একটা অশপথ বিগ্রহ নিত্য সমাস। অবিগ্রহ নিত্য সমাস কোনটা না, যে সমাসবদ্ধ পদগুলিকে কোনোভাবেই ব্যাসবাক্য করতে পারবে না অর্থপূর্ণ ভাবে। এই যে কাল সাপ, কাল যে সাপ হবে না, শিয়াল কাঁটা, শিয়াল যে কাঁটা মিলবে না, তুমি যেভাবেই করো, যে শিয়াল যে কাঁটা না, শিয়ালের মতো কাঁটা মিলাতে পারবে না। তো তাহলে যে পদগুলির ব্যাসবাক্য করা যাচ্ছে না সেইগুলোকে আমরা নিত্য সমাসের কোন ভাগে ফেলছি না, অবিগ্রহ নিত্য সমাসের মধ্যে ফেলছি। 2 নম্বর দেখো অশপথ বিগ্রহ নিত্য সমাস। এই অশপথ বিগ্রহ নিত্য সমাস কোনটা, বানানটা দেখে রেখো, অ দন্তে শয়ে বয়ে পদ বিগ্রহ নিত্য সমাস। এই যে অশপথ বিগ্রহ নিত্য সমাস দেখো, লোকান্তর, দেশান্তর, গ্রামান্তর, জন্মান্তর, মতান্তর,
এগুলো সব। তার মানে হ্যাঁ, এইগুলোর ব্যাস বাক্য করা যাবে। কিভাবে না, দ্বিতীয় সমাসের যে নিয়মটা বললাম, যে ব্যাস বাক্য করতে গেলে বাইরে থেকে কোনো পদকে সাহায্য নেওয়ার জন্য বা ব্যাস বাক্য করবার জন্য ধার করে নিয়ে আসতে হবে। তাহলে লোকান্তর, অন্য লোক, দেশান্তর, অন্য দেশ, গ্রামান্তর, অন্য গ্রাম, জন্মান্তর, অন্য জন্ম, মতান্তর, অন্য মত। আর অর্থ প্রাধান্য নিত্য সমাসের কোনটা না, নিত্য সমাসের অর্থ প্রাধান্য অব্যয়ী ভাবের মতোই পূর্ব পদেরই অর্থ প্রাধান্য হয়। তা দেখো নিত্য সমাস কিন্তু খুব সোজা, মনে রেখো কিভাবে না, যে সমাসের ব্যাস বাক্য করা যায় না, ব্যাস বাক্য করতে গেলে অন্য কোনো পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। অর্থ প্রাধান্য পূর্ব পদের দুটো ভাগ করেছি আমি, অবিগ্রহ আর অশপথ বিগ্রহ। অবিগ্রহ কোনো ব্যাস বাক্য হবে না, অশপথ বিগ্রহের ব্যাস বাক্য হবে। তাহলে ছাত্রছাত্রীরা আজকে এই পর্যন্তই। পরের ক্লাসটা আমাদের সমাসের দুটো অংশ বাকি রয়ে গেল, একটা হচ্ছে অলপ সমাস আর একটা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাস। ধন্যবাদ।